নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। মোস্তফা ফিরোজ, কোটা নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। কোটা বিরোধী আন্দোলন, কোটার পক্ষে মতামত, আমি জানি না, আপনার বিশ্লেষণটাকে শুনি আগে। না, এখন পর্যন্ত তো যেটা দাঁড়ালো, আজকে তো সারা দেশ এক ধরনের অর্ধেক অচল অবস্থার মধ্যে, বিশেষ করে সাধারণ মানুষকে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হলো। আজকেও দেখেন, যখন আমরা কথা বলছি, পুরো রাজধানীর চিত্রটা দেখেন, সমস্ত গাড়ি ঘোড়া স্টাক হয়ে আছে। এটার যে ধকল রাত 12টার সময়ও শেষ হবে না। তার আজকে কর্মদিবসের প্রথম দিনই মানুষ যে পরিমাণ ভোগান্তির মধ্যে পড়লো, এটা অবর্ণনীয় কষ্ট। এমনি আজকে আবার তাপমাত্রাও বেশি। এটার আসলে দরকার ছিল না। এই আজকের এই পরিস্থিতিটা, এটা একেবারেই সরকারের নিজে থেকে আমি মনে করি ডেকে আনা। যদিও আদালতের উপরে ভর করে জিনিসটা হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে একটা সুমোটো রুল দেয়া বা সরকার অ্যাটর্নি অফিস উদ্যোগী হয়ে এটা স্টে করা, এই কার্যক্রমটা যদি করা হতো, কারণ এটা তো সরকারই বুঝে শুনেই তো তারা পরিপত্রটি বাতিল করেছিল, তাই না? আবেগের বশবর্তী হয়ে তো আর কাজ করে না সরকার। এটা তো সরকারের শপথ ভঙ্গের ব্যাপার হয়। যদি রাগ করে যদি কোটাটাই বাতিল, নিশ্চিত তখন আলাপ আলোচনা করে এটাই যুক্তিসঙ্গত মনে করেছে। তো সরকার এটা যুক্তিসঙ্গত মনে করে, সরকারের বাইরে আছে তারাও সাপোর্ট দিচ্ছে, মানুষ মনে করে। আর সবাই তো, সরকার সহ আমি দেখি সরকার বিরোধী সবাই যদি এটার পক্ষে থাকে, তাহলে আদালত শুনবে না কেন? আদালত তো মানুষের জন্য, তাই না? আদালত তো আর তার জন্য না, নিজের জন্য না, মানুষের জন্যই আদালত। তা আমার যে এইখানে ধারণা, যেখানে কোন একটা রহস্য আছে, কোন একটা ফাঁক আছে, জানি না এটা কি কারণে হঠাৎ করে এই ইস্যুটা আবার মাঠে ছেড়ে দেওয়া হলো। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এটার ব্যাপারে এখন পর্যন্ত যারা আন্দোলন করছে, দেখেন, এখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি জামাতের ভূত খুঁজে লাভ নেই। এখানে যারা আন্দোলন করছে একান্তই সাধারণ। এখানে যে, আমি তো মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে যদি হয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয় মানে তো এখন ছাত্রলীগ। তার ছাত্রলীগের সাধারণ কর্মী। তার সাধারণ কর্মী মানে কি? তারা তো মূলত শিক্ষার্থী। সে যদি শিক্ষার্থী না থাকে, তাহলে সে কিসের ছাত্রলীগ বা কিসের ছাত্র দল? তো সুতরাং সে তার পেশা, যেমন শিক্ষকরা আন্দোলন করছে, তার রুটি রুজির চিন্তা করে। তো শিক্ষার্থীরাও তার রুটি রুজির ভবিষ্যতের কথা চিন্তা করে আন্দোলনে নেমেছে। তো এখানে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই, যেহেতু একটা অরাজনৈতিক আন্দোলন। এটা সরকার অনায়াসে তাদের সাথে আলাপ আলোচনা করে, আবার দরকার হয় সম্মিলিতভাবে কোর্টে একটা আবেদন করা, এটা নিরসন করা উচিত। এইভাবে ফ্রি স্টাইল প্রধানমন্ত্রী, এখানে তো বাংলাদেশে সবকিছু হয়, যেহেতু প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হয় না, প্রধানমন্ত্রী ছাড়া হয় না। প্রধানমন্ত্রী চীনে চলে যাচ্ছেন কালকে নাকি আজকে, বোধহয় 8 তারিখে। তো জি, আগামীকাল। তাহলে আরো 2 দিন এই পরিস্থিতিটা চলতে থাকবে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এটা একেবারেই প্রত্যাশিত না। সরকার বিরোধী দলের কোনো কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে যেভাবে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামে, এক্ষেত্রেও তো একটা কর্মসূচি যেটা ছাত্ররা সমর্থন করছে, দেখা যাচ্ছে যে এটার পেছনে সমর্থন আছে, ঝাঁকে ঝাঁকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেমে আসছে। তাহলে এটা সরকার যদি মনে করে যে আমরা সত্যি সত্যি নির্বাচিত এবং আমরা জনগণকে প্রতিনিধিত্ব করি, তাহলে এই সেন্টিমেন্টটা বুঝে কেন তাদের সাথে কথা বলবে না? কেন আলোচনা করে সম্মিলিত একটা উদ্যোগ আয়োজন বলতে পারে, বা সম্মিলিত বৈঠক ডাকতে পারে? সব দল যেহেতু এটার পক্ষে আছে, বিএনপিও সাপোর্ট দিয়েছে, প্রধান বিরোধী দল তারাও সাপোর্ট দিয়েছে, এমনকি সংসদের যে গৃহপালিত বিরোধী দল জিএম কাদের, তিনিও সাপোর্ট দিয়েছেন। তো সবাই মিলে একটা অ্যাপিল করলেই তো হয়। এটা খুব কঠিন ছিল না, কিন্তু কেন এটা কঠিন করে তোলা হচ্ছে, আমার এটা বোধে আসে না। জি, মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ আসলে ঠিক আছে, একটা আন্দোলন সবকিছু মিলে একটা কিছু পিছনের একটা কাহিনী বুঝতে ধরার চেষ্টা করছেন মুস্তফা ফিরোজ। কিন্তু সেই জায়গাটা আমি যদি একটু সিম্পল করে বলি, যে এই কোটা 30% কোটা, মুক্তিযোদ্ধা কোটা, বিশেষত মুক্তিযোদ্ধা কোটা, তাতে কতজন সাধারণ মেধাবীর ভাগ্য নিষ্পেষিত হচ্ছে বলে আপনার মনে হয়? আমার তো ধারণা সেটি একেবারেই নগণ্য। সেটা নিয়ে এত বড় আন্দোলন কতটুকু?
হ্যাঁ, আপনি যেভাবে বললেন সেটা হচ্ছে যে 30% কোটা দিয়ে কতজন চাকরিজীবী চাকরি মানে প্রকৃতি অর্থে মানে যারা পাওয়ার কথা, যে মেধায় যদি হয় তাহলে কতজন বঞ্চিত হচ্ছে এই বিষয়টি, সেটা আসলে স্ট্যাটিস্টিক্যাল বিষয়। তো এখন আমরা তো আহ, আপনার সেই 72 থেকে শুরু হওয়ার পর থেকে দীর্ঘ সময় যেহেতু এই প্রক্রিয়াটি ছিল, এবং মাঝে দিয়ে বলা হচ্ছে যে ওদের দিক থেকে যুক্তি যে 30 বছরের মতো সেই জায়গাটিতে আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করা হয় নাই, কোটায় আসলে থাকলেও সেটা আসলে চাকরিগুলো দেয়া হয়নি। এটা একটা যুক্তি হিসেবে উপস্থাপন করছে যারা কোটার পক্ষে কথা বলছে। অন্যদিকে আপনার আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আসলে কি যে যেভাবে আমাদের চাকরির সুযোগ এবং সম্ভাবনা আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, সেটা রাষ্ট্র এককভাবে একটি বড় নিয়োগকর্তা। তো সেই অর্থে আসলে তারপরেও সেই সংখ্যায় খুব সীমিত, খুব যে বড় সংখ্যক নিয়োগ হয় তা কিন্তু নয়। অন্যদিকে প্রাইভেট সেক্টরে সেভাবে রিক্রুটমেন্ট মানে আমাদের কর্ম সুযোগ অত বেশি সম্প্রসারিত হয়নি। ফলে এই যে ছাত্রদের মধ্যে এক ধরনের বিশাল ফ্রাস্ট্রেশন তৈরি করেছে, সেটি ওই সংখ্যাতাত্ত্বিক দিয়ে, যে 30 দিয়ে যদি খুব কম সংখ্যকই বঞ্চিত হয়, তাহলে 30 সংখ্যাটা আমার মনে হয় একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে কিনা। যে 30 ইটসেলফ, যে 30 বুঝালে যেমন 10 জনে 3 জন, 100 জনে 30 জন, যদি যথার্থ অর্থে সেটি পাওয়া না যায়, তাহলে এই 30 দিয়ে সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা তৈরি হচ্ছে পাওয়া কিনা। যাচ্ছে না তো, মানে আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে একবার বলেছিলেন যে কোটা পূরণ করা যাচ্ছে না, তখন তিনি বলেছিলেন যে সাধারণ যে যারা প্রার্থী আছে তাদেরকে দিয়ে পূরণ করার জন্য। পাওয়া যাচ্ছে না কিন্তু। তো সেটাই, যে যদি পাওয়া না যায় তাহলে 30 এই সংখ্যার মধ্যে আমরা কেন আটকে আছি? এই সংখ্যা যদি প্রকৃত পক্ষে বাস্তবায়নযোগ্য না হয়, তাহলে সেই সংখ্যা দিয়ে যদি আমাদের এক ধরনের মনস্তাত্ত্বিক ব্যারিয়ার তৈরি হয়, এবং সেই মনস্তাত্ত্বিক ব্যারিয়ার থেকে যদি আমাদের বৃহত্তর এই ফ্রাস্ট্রেশনের জায়গাগুলো এভাবে ছড়িয়ে যায়, যেটা আজকে আমরা সবাই ভুক্তভোগী হচ্ছি, তাহলে সেই বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার। সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার। যথার্থ অর্থে বাস্তবায়নযোগ্য যে সংখ্যাটি পাওয়া যায়, ওরকম সংখ্যায় যদি নামিয়ে এনে, আমার মনে হয় যারা আন্দোলন করছে তাদের মধ্যেও এক ধরনের ওই ওই যে মানসিক যে বিষয়টি, যে 30 আসলে 30 নয়, আসলে সেটা হয়তো 10 বা 12 বা 15 বা কখনো নাই। তো সেই বাস্তব বিষয়টি যদি উপস্থাপন করা হয়, বা কোনো একটি ইয়ে যখন হলো, যে বিশেষ যখন হয় যে এবছর আসলে কতজন পাওয়া গেছে, সেই সেই সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু আমাদের কাছে নাই, হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছে। তো সেই বিষয়গুলো যদি বলা হয়, তাহলে হয়তো দেখা যাবে যে মনস্তাত্ত্বিক ব্যারিয়ারটা কমে আসবে। আমি এটাকে অনেকটা মনস্তাত্ত্বিক ব্যারিয়ার হিসেবে দেখতে চাই, যে আসলে 30 সংখ্যার মধ্যে মনে হয় আমরা আটকে গেছি। এটা আন্দোলনের পক্ষে যারা আছে, আন্দোলনের বিপক্ষে যারা আছে, দুপক্ষই এই সংখ্যার মধ্যে আটকে গেছে। এই সংখ্যা থেকে বেরিয়ে আসা যায় কিনা বাস্তব অবস্থার নিরিখে। এই জায়গাটা নিশ্চয়ই চিন্তা করা দরকার। পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু, যে বিসিএস পরীক্ষা কিন্তু ধরেন রিটেন পরীক্ষার থেকে শুরু করে ভাইবাতে গিয়ে হয়তো মুক্তিযোদ্ধা কোটায় যারা এসছে তারা একটু পজিটিভ রেসপন্স পায়। এর আগে পর্যন্ত তাদেরকে কিন্তু পড়াশোনা করেই পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হয়। সেটা নিয়ে একটু চিন্তা করার বিষয় আছে বলে অন্তত আমার মনে হয়। আপনারা একটু থাকবেন আরেকটা বিষয় নিয়ে, কারণ এই একই আন্দোলনের সঙ্গে কিন্তু একই সঙ্গে আপনার অধ্যাপক মফিজ, আপনারাও আন্দোলন করছেন পেনশন নিয়ে, প্রত্যয় স্কিম, সেটি নিয়েও একটু ক্ল্যারিফাই করা দরকার। একটু আলোচনা করতে চাই। একটা বিরতি নিয়ে আসি, কারণ এখন আলোচনা শুরু করলে আবার বিরতির সময় চলে আসবে। বিরতি নিয়ে এসে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি আবারও। দর্শক, নিটল টাটা নির্বাচিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। নিটল টাটা নির্বাচিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। দুজনকে আবার স্বাগত। মোস্তফা ফিরোজ, যেটি বলতে চাচ্ছিলাম, শিক্ষকদের আন্দোলন, প্রত্যয় স্কিম, প্রত্যয় স্কিমে 1 তারিখ মানে 1 জুলাই থেকে যারা জয়েন করবে তাদের জন্য প্রযোজ্য, অথচ ডক্টর মফিজদের এখন রিটায়ারমেন্টের সময় হয়তো চলে আসছে, তারা আন্দোলনে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলো এখন আবার অচল। এইটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি যেটা বলবো যে যে শিক্ষকরা যেটা বলছে যে তাদের বিদ্যমান যে সুবিধাটা নতুন যে স্কিম করা হয়েছে সেটা থেকে কম। আপনি সুবিধা যেটা দেবেন সেটা বাড়াবেন, কিন্তু সেটা কখনো কাটিল করতে পারেন না। আর যদি কাটিল করতেই হয় সেক্ষেত্রে দেখেন, আলাপ আলোচনার কিন্তু কোনো বিকল্প নেই। যেহেতু নতুন একটা স্কিম, শিক্ষকদের একটা বেতন মানে পেনশনের একটা কাঠামো আছে, তারা সেটা পেয়ে আসছিল বা পাবে, নতুন হোক পুরনো হোক, যে কোনো পরিবর্তন সংশ্লিষ্ট যারা, তাদের সাথে আলাপ আলোচনা না করে আপনি এই ধরনের চাপায় দিতে পারেন না। এটা তো একটা গণতান্ত্রিক দেশে
আপনি তো এই ধরনের ইচ্ছা মতন তো করতে পারেন না। এখানে দেখেন, এখানেও একই কথা বলি, যারা আন্দোলন করছে আমি তো সেই চেহারাগুলো দেখে খুবই অবাক লাগে। যারা প্রতিনিয়ত গত 15 বছর সরকারের পক্ষে মুখে কথা বলতে বলতে মানে ফেনা তুললো, আজকে তারা আন্দোলন করছে এবং তারা হতাশা ব্যক্ত করছে যে তাদেরকে কথা দিয়েও আহ ওবায়দুল কাদের সাহেব তিনি বসলেন না। এক ধরনের এটা একটা তাচ্ছিল্য বা গুরুত্ব না দেয়া। তা এটাও তো সেই রুটি রুচির ব্যাপার, কোনোটাই কিন্তু কোনো রাজনীতি না। ফলে ওই যে যখন নাকি আবার ওনারা এই ন্যায্য এক দাবি বা বঞ্চিত হচ্ছে যারা, তারা সেই যন্ত্রণায় যখন ছটফট করছে, তখন যদি বলা হয় যে এই কোটা আন্দোলন তারপর পেনশন আন্দোলনের উপর বিএনপি ভর করেছে, এটা খুবই দুঃখজনক। এই মধ্যে কোনোটাই, এই যে এখন যে চলমান দুটি আন্দোলন চলছে শিক্ষক এবং ছাত্রদের, এর মধ্যে রাজনীতির বিন্দু বিসর্গ আমি খুঁজে পাই না। এটা নিতান্তই একেবারে পেশাজীবীদের আন্দোলন। তবুও ভাগ্য ভালো যে অন্তত এখানে শিক্ষক নেতৃবৃন্দ তারা বুঝতে পারছে যে না, এই আন্দোলন এটা হয়তো সাংবাদিকদের ক্ষেত্রে হলে আমরা হয়তো বুঝতাম না, আমরা মানে সরকারের সমর্থন দেওয়ার মানে কিছু বলার আগে আমরা সমর্থন দিয়ে বসতাম। এখানে শিক্ষকরা এটা খুব বুদ্ধিদীপ্ত ভাবে তারা বিশ্লেষণ করেছে, কোথায় কোথায় বঞ্চিত হয়েছে টু দা পয়েন্ট। আমি দেখলাম যে প্রথম আলোতে একদম ক্যাটাগরিক্যালি ভাগ করে দিয়েছে যে তারা এককালীন যে টাকাটা পাইতো সেটাও পাবে না। এটা তো হয় না, এটা যেটা পেয়ে আসছে তারা সেটা তারা পাবে না, এটা কেমন কথা? আপনি বাড়াবেন, সুবিধা সবসময় বাড়ে, কখনো কমে না। হয় সেটাতে আপনি স্টিক থাকতে পারেন অথবা বাড়াবেন। যেখানে আপনি কাটেল করলেন সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আপনি নেবেন না। সবাই আপনার দল করে সমর্থক বলে আপনি এটাকে উপেক্ষা করে মনে করলেন যা খুশি তাই করবেন, এটা হয় না। আপনি পেটে যখন হাত দেবেন তখন তো হয় না। আর এটা তো শুধু এখন যারা আন্দোলন করছেন, এটা যদি তারা মনে করেন যে আমাদের কি নতুন যারা আসে তারা ভিকটিম হবে না, তারা তো তাদের পার্ট। তো সুতরাং তাদেরকে তাদের পক্ষে তারা অবস্থান নেবে না কেন? তো আমি মনে করি যে এটাও কিন্তু আলাপ আলোচনা করে এটা যে দুটি আন্দোলন চলছে, এই দুটি আন্দোলন কেন সরকার এটা মাঠে নামায় দিল তাদেরকে আমি জানি না। এই দুটি আন্দোলন খুব সহসাই আলাপ আলোচনা করেই কিন্তু সমাধান করা যায়, কিন্তু কেন হচ্ছে না সেটা, এটাও আমার কাছে কিন্তু রহস্য। দেখেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ ওবায়দুল কাদের সাহেব করেন, এটা কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ না? এতগুলো 35টা পাবলিক বিশ্ববিদ্যালয় আজকে কতদিন ধরে বন্ধ আছে, পরীক্ষা অচল, ক্লাস হচ্ছে না। এই জটিলতার কি দরকার ছিল? আমি এটাও আমার মাথার মধ্যে ঢোকে না। অধ্যাপক মফিজের কাছ থেকে শুনতে চাই। না, আপনি কি বিষয়ে বলবো, যে কি সার্বিক বিষয়ে বলবো নাকি? এই আন্দোলনটা নিয়েই শুনতে চাই, কারণ এই যে পেনশন প্রত্যয় স্কিম এবং এটা নিয়ে সরকারের অবস্থান, আপনাদের অবস্থান। হ্যাঁ, বিষয়টা দেখেন যে প্রথমত বলে রাখা ভালো যে এটা কিন্তু এই যে 1 তারিখে যারা নতুন জয়েন করবে তাদের ক্ষেত্রে প্রস্তাবিত একটি বিষয়। সেক্ষেত্রে আমরা যারা শিক্ষকরা, শিক্ষক সমিতির নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনে আছে, মানে সকল শিক্ষকই আন্দোলনে আছে, এটা কিন্তু তাদের নিজের স্বার্থের জন্য নয়। প্রথমত এই বিষয়টি বুঝতে হবে। এটা হলো যে ভবিষ্যতে যারা শিক্ষকতা পেশায় আসবে তাদের স্বার্থকে সংরক্ষণ করার জন্য আজকে আমরা যারা আছি তারা সবাই এই আন্দোলনে আছি। এখন কেন আমরা আছি? আমরা আছি প্রথমত আমরা বলছি যে হ্যাঁ, তারা তো আর্থিক বিভিন্ন বিষয়ের দিক থেকে তারা বঞ্চিত হবেই, পাশাপাশি আমাদের একটা বড় কনসার্ন, যেহেতু আমরা শিক্ষকতার সাথে যুক্ত, আমরা মনে করি যে এই আর্থিক প্যাকেজটি যদি আরো মানে নন অ্যাট্রাকটিভ হয়, যেটা নন অ্যাট্রাকটিভ আছেই, আরো যদি এটাকে সে অ্যাট্রাকশনকে আরো কমিয়ে দেওয়া হয়, তাহলে এই কর্মক্ষেত্রে শিক্ষকতায় আসবে কারা? এখন যারা আমরা বলি যে মেধাবী সবাই সর্বত্রই আছে, এটা ঠিক, কিন্তু আপনি যদি বিশ্লেষণ করেন তারপরে এটা দেখবেন যে প্রত্যেক ব্যাচে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সাধারণত তাদেরই ম্যাক্সিমাম শিক্ষকতায় আসেন। এখন এই আর্থিক প্যাকেজটি যদি ওই মাত্রায় নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই যে আমাদের টার্গেট টিচার যারা আমরা চাই যে তারা শিক্ষকতায় আসুক, কারণ তারাই ভবিষ্যতের এই যে আমাদের সাংবাদিক, আমাদের শিক্ষক, আমাদের ব্যুরোক্রেট এবং অন্যান্য চাকরিজীবী, তারা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়ে যাবে। অর্থাৎ তারা যদি ভালো হাত দিয়ে তৈরি হয় তাহলে তারা এফিসিয়েন্টলি রাষ্ট্রকে, আমাদের দেশকে সার্ভিস দেবে। তো সেটি কিন্তু এই বৃহত্তর জায়গাগুলো আমাদের বুঝতে হবে। আমরা শুধু জবটাকে আমাদের শুধু জব হিসাবেই বুঝি না, আমরা এটাকে একটা রাষ্ট্রীয় দায়িত্ব, জাতির প্রতি একটা কর্তব্যবোধ, সবাই আমার ধারণা এগুলো নিয়ে তারা ভাবেন। কিন্তু আমরা আমরা বিশেষভাবে বলছি এই কারণে, যেহেতু আমরা এই যে গ্রাজুয়েটদেরকে তৈরি করি, সে কারণে এগুলো আমাদের মধ্যে থাকতেই হয়, ইনবিল্ট।
এগুলোকে বাদ দিয়ে আমরা চলতে পারি। এখন সেই জায়গায় আপনি আসুন যে দুটো বিষয়, একটি হচ্ছে যে কি কিভাবে বঞ্চিত হওয়া, সেই বিষয়গুলো আমাদের সহকর্মীরা বিভিন্ন টেলিভিশনে, সংবাদপত্রে বিভিন্ন ভাবে ওনারা উপস্থাপন করেছেন। তারপরে মোটা থেকে যে বিষয়গুলো বলা যায় সেটা হচ্ছে যে দেখেন যে যদি আজকে শিক্ষকরা ভয়েস রেইজ না করতো তাহলে কিন্তু অনেক কিছুই আমাদের কাছে আরো ভয়াবহ ভাবে সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে যেত। সেটা এই ভয়েস রেইজ করার কারণে একটি হয়েছে যে আমরা শিক্ষকরা রিটায়ারমেন্টে যাই 65-তে, কিন্তু সেই প্রস্তাবিত বিষয় ছিল কিন্তু 60-এ সেটা কার্যকর হয়। তার মানে 5 বছরের চাকরি কিন্তু ওখান থেকে নাই হয়ে যায়। এক, দ্বিতীয়ত দেখেন যে ওখানে প্রথম দিকে একটি এরকম বিষয় ছিল যে আসলে আহ, এই যে আমাদের আজীবন পেনশন, আমাদের নমিনি যে স্ত্রী, স্পাউস, তিনিও কিন্তু ও, আপনার আজীবন পান, কিন্তু এখানে কিন্তু সে বিষয়টি নাই। আর যেই লামসাম, যেই আপনার গ্র্যাচুইটি অর্থাৎ আনুতোষিক যেটি, সেটি একটি বিশাল অঙ্ক যেটি দিয়ে ওই রিটায়ারমেন্টে ওই সময়ে গিয়ে কোন রকমের মাথা গোঁজার ঠাঁই তৈরি করেন একজন শিক্ষক, সেই বিষয়টি কিন্তু ওখানে নাই। এখন অর্থনৈতিক দিক থেকে আপনি তিনটি বড় ক্যাটাগরি ওখানে নাই। তাহলে এই যে সম্ভাব্য আমাদের টিচার যারা আসবে ভবিষ্যতে, তো তাদের অবস্থাটা কি দাঁড়াবে, এটা আমরা এখনই উপলব্ধি করি এই কারণে যে আমরা আবার যেভাবে ডিডাকশনের কথা বলা হয়েছে, 10-10, যেভাবে 20% ডিডাকশন, যে বর্তমান স্যালারিতে একজন শিক্ষক যেই বেতন পান, ওখান থেকে যদি এই মাত্রায় কাটা হয়, এই স্যালারি দিয়ে তো আসলে চলা যায় না, শুধু শিক্ষকরা নয়, আসলে সবাই কিন্তু এই বর্তমান বাজার দরে যেভাবে আমরা বেতন ভাতা পাচ্ছি এটা দিয়ে আসলে চলার মতো অবস্থা আমাদের নাই। কারণ গত 9 বছর তো আসলে আর কোনো ইয়ে আসেনি, কোনো পে স্কেল দেওয়া হয়নি। ফলে 9 বছর আগে যে টাকাটা 1 লাখ ছিল সেটা এখন 50,000 হয়ে গেছে। বাজার কিন্তু 50,000-এর বাজারটা 1 লাখ হয়ে গেছে। অর্থাৎ দুই দিক থেকে কিন্তু মানুষজন এই এই চাপের মধ্যে আছে। তো এখন পার্টিকুলারলি আমাদের এই বিষয়টি, সেটা শিক্ষকরা চাচ্ছেন যে ভবিষ্যৎ শিক্ষকতায় যারা আসবেন তাদের যেন ন্যূনতম এই বিষয়গুলোর নিশ্চয়তা সেখানে রাখা হয়। আরেকটা বিষয় দেখেন, যেটা আমি মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে একমত পোষণ করি, যে আপনি আজকাল আমরা কি বলি, পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা বলি, পার্টিসিপেটরি ডিসিশন মেকিং এর কথা বলি। আপনার ইউনিয়ন পর্যায়ে একটি কালভার্ট তৈরি করলো, কিন্তু ওই চেয়ারম্যান মেম্বার ওই গ্রামের আশেপাশের মানুষগুলোকে নিয়ে যে কোথায় কালভার্টটা হলে কি হবে সেটা করে, তাই না? আমরা যেখানে এগুলো থিওরিটিক্যালি পড়াই আমরা ক্লাসরুমে, কিন্তু আমরা দেখলাম এত বড় একটি রিফর্ম, এত বড় একটি রিফর্ম যেটা স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিক্ষকদের সাথে কোনোভাবেই, আমাদের শিক্ষক আমাদের প্রশাসন যারা আছেন, উপাচার্য মহোদয় বা ওনার নেতৃত্বে যে প্রশাসন, তাদের সাথেও কোনো আলোচনা হয়নি। কোনো পর্যায়ে কোনো আলোচনা না হয়ে অল অফ এ সাডেন আপনি একটি প্রস্তাব এখানে নিয়ে আসলেন এবং সেটা বাস্তবায়ন করার দিকে চলে গেলেন। এখন আলোচনায় বসলে যদি সেই পার্টিসিপেটরি ডেমোক্রেসি থাকতো, অর্থাৎ আমরা তো একদিনের গণতন্ত্রের কথা বুঝাই, এটাই হলো আমাদের সমস্যা। আসলে গণতান্ত্রিক মূল্যবোধ গুলো তো প্রতিনিয়ত প্র্যাকটিসের বিষয়। আপনার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে সর্বত্রই সেগুলো আসলে সে ভ্যালুস গুলোকে ধারণ করার বিষয়। যদি ওনারা ডাকতেন, আমার ধারণা যে শিক্ষক নেতা, শিক্ষক প্রশাসনে যারা আছেন, শিক্ষা প্রশাসনে, বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে ডাকতেন, এবং তারা যদি সত্যিই মনে করতেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে 4টি প্রথম দিয়েছেন সেগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে কোন কনটেক্সটে, যে এগুলো যারা এই প্যাকেজের বাইরে তারা সেখানে উপকৃত হচ্ছে, এটা তো মানে অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু যারা প্যাকেজের মধ্যে আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অলরেডি যে প্যাকেজের মধ্যে আছেন, সেটা তো ওনারা বদলাতে বলেননি। এখন এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কথা বলে 403টা প্রতিষ্ঠান, তার মধ্যে 90টির মতো বা 93টির মতো যারা অলরেডি প্যাকেজে আছেন তাদেরটা সেভাবে রেখে দেন। বাকি যারা প্যাকেজের বাইরে আছে তাদেরটা আপনার ওই অন্তর্ভুক্ত করা। আপনার কথা পরিষ্কার। মফিজুর রহমান এবং মুস্তাফিজ থাকবেন, আর একটা বিরতি নিয়ে ফিরে আবার আলোচনা যুক্ত। দর্শক, নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান এবং মোস্তফা ফিরোজ, দুজনকে আবারও স্বাগত। মোস্তফা ফিরোজ, আজকে যেটা বিএনপির মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হলো, তাতে বড় ধরনের পরিবর্তন আপনারা কি লক্ষ্য করেছেন, এবং তাদের যে বক্তব্য আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তারা আন্দোলনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। তারাই তো কিছুদিন আগেও বিভিন্ন ফরম্যাটে নেতৃত্বে ছিলেন। আন্দোলন তাহলে বেগবান করতে পারলেন না কেন? ধন্যবাদ। আসলে এটা মানে এটা মানে বাদ কি বাদ আর কি, এটা কোনো কথা না। মূল কথাটা হলো যে একটা পরিবর্তন আনা হয়েছে, রদবদল। এটা হয় একটা মানে পর্যায়ে, যখন নাকি, যেমন দেখেন ঋষি সুনাক পদত্যাগ করল, তো আন্দোলনে যদি সফলতা না আসে, যদি দল মনে করে যে না সেখানে সাংগঠনিক ব্যর্থতা আছে, তাহলে একটা রদবদল এটা প্রতিনিয়ত হইতে হবে। এটা
না হওয়ার কোনো কারণ নেই। সেই পরিবর্তনটা কতখানি আলোচনা সাপেক্ষে হয়েছে, সবার মতামত নিয়ে হয়েছে, সেটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের যেমনটা সংগঠন পুনর্গঠনটা হওয়া উচিত চাপিয়ে না দিয়ে, সেটা হলো কিনা সেটাই মুখ্য আলোচনা। আর সেটা যদি না হয় তাহলে সবসময় একটা কোটারি থাকে, যেটা আসলে সুফল বয়ে আনে না। আমি মনে করি যে বিদ্যমান রাজনীতিতে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু সেই একই গদে থাকে। তারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। সেটা আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন। এখন ধরেন রুল কবির রিজভী স্বাক্ষরিত দিয়ে পত্র দিয়ে এটা ভাঙছে, ওইটা পুনর্গঠন করছে, এই বিজ্ঞপ্তি চলছে। এইটা কোনো শুভ লক্ষণ না। পাশাপাশি দেখেন, আর পতনের কথা যেটা বলছেন, কালকে মাহমুদুর রহমান মান্না কি বলছেন যে আমি যুগপৎ আন্দোলন দেখছি না। তাহলে যুগপৎ আন্দোলন ছিল নির্বাচন একটা মানে কি বলে গ্রহণযোগ্য করার জন্য বা সবার অংশগ্রহণে। তা আপনি কি শুধুমাত্র নির্বাচন ক্ষমতাকে ঘিরেই কি বিরোধী দলের থাকে, আন্দোলন থাকে? আর বাকি সময়টা এই যে এখন জনজীবনে যে মানুষের দ্রব্যমূল্যের কষ্ট, রিজার্ভের সংকট, সামনের কি পরিস্থিতি, শিক্ষক আন্দোলন, ছাত্রদের আন্দোলন, যেখানে সরকার বলতে গেলে নির্বিকার, সেখানে বিরোধী দলগুলো মাঠে এসে তাদের প্রতি সংহতি জানানো, অন্যান্য অনেকগুলো বিদ্যমান কর্মসূচি, সেইগুলি নিয়ে সমঝোতা আন্দোলন নেই কেন? সেই সমঝোতাটা কোথায় গেল? আজকে 6 মাস ধরে কি কাজ হলো? শুধুমাত্র দেখলাম যে দ্বিপাক্ষিক কিছু বৈঠক হলো, কিন্তু সবাই মিলে মিশে যে আজকে কাজ করা বা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলা, সেই কাজটা তো হচ্ছে না। আপনি দলও গঠন করছেন প্যাডের মধ্য দিয়ে, আর অন্যদিকে আপনি সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে একটা ঐক্যবদ্ধ অবস্থান করা, সেটা আপনি করছেন না। মাহমুদুর রহমান মান্না তো একথাও বলেছেন যে বর্তমানে যে পরিস্থিতি, এটা কোনো একক দলের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না। এটা কাকে বলেছে? এটা বিএনপি কে উদ্দেশ্য করেই বলেছে। তাহলে বিএনপি কি করছে? বিএনপি কি শুধু তার দল পুনর্গঠনটাই করবে? আর এই পুনর্গঠনের এই প্রক্রিয়াটা যে সঠিক, সেটাও আমরা বুঝবো কি করে? এখন যারা নেতৃত্বে আসছে তারাই যে সঠিক, সেটা কে রায় দেবে? এটা কে? এখানে তো দলের একজন বা দুজনকে বুঝলে হবে না, এটা দল সবাইকে বুঝতে হবে। এই জন্য সবাইকে নির্বাচনের প্রক্রিয়া আনতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। এই যে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি যে আজকে এই যে পেনশনের বিষয়টা, তারপরে এই ছাত্রদের এই যে কোটার বিষয়টা, সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ আলাপ আলোচনার ক্ষেত্রগুলো আছে। আপনি ডাকলেই পাচ্ছেন, ডাকলেই আপনি সবকিছু করে সবার সাথে আলাপ আলোচনা করে এগোবেন। এই মানসিকতাটা আমি না সরকারে আছে, না আমি বিরোধী দলের মধ্যে আছে। এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক। এই কারণেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা বিকশিত হয় না, আমরা উত্তরণটাও পাই না এই কারণে। জি, অধ্যাপক মফিজুর রহমান, সেই জায়গাটায় বিরোধী দল মানে যেটা মোস্তফা বললেন যে শুধু কি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, শুধু কি ক্ষমতা কেন্দ্রিক আন্দোলন, আরো কত কিছু ইস্যুই তো ছিল। সেই জায়গাটায় দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান নাই বলে দলগুলোও ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জন্য যুক্ত হতে পারছেন না, তাই কি মনে করেন? না, বিষয়টা তো অনেকটা ওরকমই। আপনি দেখুন যে আমাদের বড় রাজনৈতিক দলগুলো, প্রথমত যেটি যে বিএনপি, আপনি দেখুন যে অনেক ধরনের বিষয় আশয়িত ছিল, কিন্তু আমরা দেখলাম যে গত নির্বাচনের আগে দিয়ে যেভাবে বিএনপি এত মোবিলাইজ করেছে, রাস্তাঘাটে ছিল, শেষ পর্যন্ত হয়তো আন্দোলনটি অন্যভাবে সেটি প্রবাহিত হয়েছে। কিন্তু যেই মাত্রায় রাস্তাঘাটে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, যেই মাত্রায় সবার বক্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি, এবং ওনাদের মোবিলাইজেশন, ওনাদের ব্যাপী বড় সড়ো ডেমনস্ট্রেশন ওদের হয়েছে। কিন্তু নির্বাচনের পরে কিন্তু রাজনীতি তো আসলে মানুষের জন্য, এবং মানুষ তো মানুষের নানা দিক আছে। এই বাজার ব্যবস্থা বলেন, মানুষের সুযোগ সুবিধা বলেন, মানুষের জীবন জীবিকা বলেন, অনেক বিষয় আসলে আছে যেগুলো নিয়েই তো রাজনীতিবিদরা রাজনীতি করেন, তারা পলিসি নির্ধারণ করেন। তারা অবশ্যই এটা ঠিক যে সকল রাজনৈতিক দলই তাদের উদ্দেশ্য থাকে ক্ষমতায় যাবেন, কারণ ক্ষমতায় না গেলে ওনারা আমাদের মতো দেশে মনে করেন যে কিছু করা যায় না। কারণ আমাদের এখানে তো ওই যে ডেমোক্রেসি, যে একটি গভর্নমেন্ট থাকে, আবার শ্যাডো গভর্নমেন্ট থাকবে, পারস্পরিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের কল্যাণ সাধিত হবে। আমাদের এখানে তো এটা হয় না, এই প্র্যাকটিসও নাই। সেটা হলে তো খুবই ভালো ছিল। এখন যেহেতু সেটা নাই, অতএব ক্ষমতায় না গিয়ে কেউ আর কিছু করতে পারে না। ফলে সেটা ঠিক যে ক্ষমতায় যাওয়াটা তাদের একটা বড় উদ্দেশ্য থাকে, কিন্তু রাজনীতিটা শুধুমাত্র ওই নির্বাচনকে সামনে রেখে সেটা কিন্তু আবার তাহলে তো আপনি আপনি তো ফসল গড়ে তুলতে পারবেন না।
আপনাকে তো পুরো মাঠে থাকতে হবে। আপনি এই দেখুন পার্শ্ববর্তী দেশ আমাদের ইয়েতে দেখুন, যে ইন্ডিয়াতে দেখুন, এই যে রাহুল গান্ধী কি না করেছেন উনি, ভারত জোড়ো মুভমেন্ট দিয়ে উনি এখনো কোনো জায়গা নাই যেখানে ওনার পা পড়ে নাই। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে তো উনি আবার একটা বড় সংখ্যক সিট নিয়ে আবার চলে আসলেন। তো এই যে মানুষের জন্য রাজনীতি করলে মানুষের সাথে সবসময় মানুষের বিষয়গুলো নিয়ে রাস্তায় থাকতে হবে। নেতৃত্বের অদল বদল হবে সেটা ঠিক আছে, কিন্তু সেই নেতৃত্বের অদল বদল যদি ডেমোক্রেটিক স্পিরিটকে ধারণ করে না হয়, তাহলে সেই নেতৃত্ব কিন্তু মোবিলাইজেশন ঘটাতে পারবে না। সেই নেতৃত্ব কিন্তু আপনার মাঠে আপনাকে যে ফল আপনি চান সে ফল এনে দিতে পারবে না। অতএব গণতান্ত্রিক মূল্যবোধগুলো আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে এটা শুধু ওই একদিনের মধ্যে সীমাবদ্ধ না করে আমাদের প্রাত্যহিক প্রাতিষ্ঠানিক জীবনে, আমাদের সার্বিক ব্যবস্থাপনায় এই গণতান্ত্রিক মূল্যবোধগুলো যদি আমরা ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা ওই যে যে সবচেয়ে বেস্টটা যে আমরা বের করে আনা যে কোনো কিছু থেকে, রাজনীতি বলেন, প্রতিষ্ঠান বলেন, আমাদের কালেকটিভ লাইফ বলেন, এগুলো থেকে বেস্ট আমরা বের করতে পারবো না। অতএব সেই বিষয়গুলো আসলে সামনে রেখেই সরকার দল, বিরোধী দল, সব দলেরই তো সেইটাই তো মোটো হওয়ার কথা। থিওরিটিক্যালি আমরা সেটাই জানি, ওনারা কিন্তু সেই ডিসকোর্সই আমাদের সামনে উপস্থাপন করেন, কিন্তু প্রক্রিয়াগত দিক থেকে আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণ করি, তখনই দেখি সেখানে বড় ডেমোক্রেসি ডেফিসিট। সেটা সবার ক্ষেত্রে সেই ডেফিসিট আমরা লক্ষ্য করি আর কি। এবং সেটা আমাদের এই পেনশন স্কিমেও আমরা সেটাই দেখলাম, যে পার্টিসিপেটরি ডিসিশন মেকিং এর সেখানে কিছুই নাই, কারোর সাথে সবাইকে অন্ধকারে রেখে ওনারা এত বড় একটি রিফর্ম করে ফেললেন। সেটার জন্য আমরা ভুক্তভোগী, সবাই ভুগছি আমরা। একদম পরিষ্কার। মোস্তফা ফিরোজ এবং অধ্যাপক মফিজ দুজনের কাছ থেকে একটু ছোট ছোট করে জানতে চাই। মোস্তফা ফিরোজের কাছে আগে জানি, কালকে প্রধানমন্ত্রী যাচ্ছেন চীনে, চীন সফরে, আপনার আশাবাদটা একটু শুনতে চাই, যে যে সমঝোতাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আমাদের জন্য কতটুকু সফলতা বয়ে আনবে। না, এটা এটা তো ওবায়দুল কাদের যেটি বলেছেন, যে চীন আমাদের অর্থনৈতিক বন্ধু, সেই বন্ধু হিসেবে আমরা কতখানি কোন কোন প্রজেক্ট গুলো নেব সেটা একটা চিন্তার বিষয়। কারণ চীনের প্রজেক্ট কিন্তু সারা বিশ্বব্যাপী একটা বিতর্ক আছে, যে তাদের উচ্চ ঋণ আছে এবং তারা নিজেদের সমস্ত কন্ট্রাক্ট গুলো সবগুলো নিজেরা করে। ফলে এইগুলো খুব যাচাই বাছাই করা দরকার এখানে, ভারসাম্য আনার জন্য। যে ঠিক আছে, আমি একে তো রেল দিলাম আর এদেরকেও কিছু দিয়ে আমি খুশি রাখি, এটা তাহলে জনগণের স্বার্থ রক্ষিত হবে না। ফলে 20টা চুক্তির কথা কিছুক্ষণ আগে শুনলাম, পররাষ্ট্রমন্ত্রী বললেন, তো 20টা চুক্তি তো এটা তো অনেক বড়। আর কতগুলো প্রজেক্ট আমরা ধারণ করতে পারবো? আমাদের বিদ্যমান যে যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ঋণগুলোকে আমরা স্মুথলি দিতে পারছি কিনা। যদি না পেরে থাকি, তাহলে আমি নতুন নতুন প্রজেক্ট নিয়ে এটার মরার উপর খাড়ার ঘা হবে। এইগুলি যথেষ্ট পরিমাণ রাজনৈতিক বিবেচনার চেয়ে অর্থনৈতিক যুক্তি এবং বিবেচনাগুলি খুব জরুরি। সেটা কতখানি করা হচ্ছে সেই একই কথা দেখার বিষয়। আমাদের অধ্যাপক সাহেবের মতন এইগুলো নিয়ে তো পার্লামেন্টে হোক বা অন্য কোনো কমিটিতে বিস্তারিত আলাপ আলোচনা। আপনার কাছে একটু ছোট করে শুনি। না দেখেন, আমরা ওই আগের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি কিন্তু বলছিলেন যে চায়না আমাদের জন্য মানে টাকা নিয়ে বসে আছে, আমরা চাইলেই সেখানে প্রচুর টাকা পাবো। কিন্তু সেই টাকা যে আপনি পাবেন, হয়তো হ্যাঁ ঠিকই আছে, চায়না প্রচুর তারা লেন্ডিং মানে লোন দিতে পারে, কিন্তু আমাদের ক্যাপাসিটি টু রিপে, সেই বিষয়গুলো অর্থনীতিবিদরাও কিন্তু গত 2-3 বছর যাবত এগুলো বেশ বলছেন, যে আমাদের প্রজেকশনটা কি, আমাদের বাজেটারি ইমপ্লিকেশনসটা কি দাঁড়াবে। কারণ আমাদের 26-27-এ গিয়ে যে আরো বেশি লোন রিপেমেন্টের বিষয়টি আসবে, এবং সেই প্রজেক্ট সেগুলো নিয়ে সেগুলো নিয়ে চিন্তা করার সময় আছে নিশ্চয়ই, আমাদের হাতে একদম সময় শেষ। এগুলো কিন্তু খুবই চমৎকার যে অনেকগুলো চায়নার সাথে ব্যালেন্স করা, ইন্ডিয়া চায়না সময় একদম শেষ, আর সময় দিতে পারছি না। অধ্যাপক মফিজ এবং মোস্তফা ফিরোজ দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য আজকে। দর্শক, এই ছিল নিটল রাটারিবিতে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।